কল্পনা করুন, আপনি একটা সাধারণ মানুষ হিসেবে জীবন শুরু করেছেন। একটা সাধারণ চাকরি, সাধারণ আয় এবং সাধারণ স্বপ্ন। কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন যে আপনার চারপাশের কিছু লোক, যারা আপনার মতোই শুরু করেছিল, তারা হঠাৎ করে ধনী এবং সফল হয়ে উঠেছে। কি তাদের বিশেষ? কোনো জাদু? না কোনো ভাগ্য? না, এটা শুধুমাত্র তাদের দৈনন্দিন অভ্যাসের ফল। কল্পনা করুন, আপনি প্রতিদিন সকালে উঠে একটা লক্ষ্য লিখছেন, দিনভর নিজেকে শিক্ষিত করছেন, স্বাস্থ্যবান রাখছেন, নতুন মানুষের সাথে যোগাযোগ করছেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবছেন কিভাবে আগামীকাল আরও ভালো করবেন। এই ছোট ছোট অভ্যাসগুলো যদি আপনার জীবনের অংশ হয়ে যায়, তাহলে আপনার জীবন কিভাবে বদলে যাবে? এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। ধনী লোকেরা এমনই করে তাদের সাফল্য গড়ে তোলে। কিন্তু কেন এই অভ্যাসগুলো কাজ করে? কিভাবে এগুলো আপনার মন এবং জীবনকে প্রভাবিত করে? আর কিভাবে আপনি এগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন? এই সব প্রশ্নের উত্তর দেব আজ, যা আপনার জীবনকে একটা নতুন দিক দিতে পারে। স্বাগতম অডিজ্ঞান চ্যানেলে। এখানে আমরা প্রতিদিন আপনাদের জন্য জ্ঞানের অডিও বুক, মোটিভেশনাল কন্টেন্ট এবং লাইফ চেঞ্জিং বইয়ের সামারি শেয়ার করি, যাতে আপনার জীবন আরও সমৃদ্ধ, সফল এবং পজিটিভ হয়। যদি আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন, যাতে নতুন অডিও মিস না করেন। আর এই অডিও যদি আপনার কাছে উপকারী লাগে, তাহলে লাইক দিন এবং কমেন্টে বলুন যে কোন অংশ আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত। আপনাদের মতামত আমাদের চ্যানেলকে আরও ভালো করে তোলে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি। আজকের অডিও বুক সামারি হলো থমাস সি কর্লির লেখা বই রিচ হ্যাবিটস, দ্য ডেইলি সাকসেস হ্যাবিটস অফ ওয়েলদি ইন্ডিভিজুয়ালস। এই বইটি 2010 সালে প্রকাশিত হয়েছে এবং এতে লেখক তার 5 বছরের গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন। কর্লি, যিনি একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানার, 2033 জন ধনী ব্যক্তি যাদের গড় বার্ষিক আয় $1,60,000 এবং নেট ওর্থ $3.2 মিলিয়ন এবং 128 জন দরিদ্র ব্যক্তি গড় আয় $35,000 এবং নেট ওর্থ $5,000 কম এর উপর স্টাডি করেছেন। গবেষণা দেখিয়েছে যে ধনী লোকেরা কিছু নির্দিষ্ট দৈনন্দিন অভ্যাস গড়ে তোলেন, যা তাদের সাফল্যের দিকে নিয়ে যায়, যেখানে ধনী লোকেরা সেগুলো এড়িয়ে যান বা বিপরীত অভ্যাস গড়ে তোলেন। এই বইটি শুধু ধনী হওয়ার গোপনীয়তা নয়, বরং একটা জীবনধারা যা যে কেউ প্রয়োগ করতে পারেন। লেখকের গবেষণা মূলত অভ্যাসের উপর ফোকাস করে, যা সাইকোলজিক্যাল এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখানে প্রত্যেক অধ্যায় ধরে বিস্তারিত আলোচনা করব, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না যায় এবং আপনি বইটি সম্পূর্ণ পড়ার অনুভূতি পান। আমরা লেখকের গবেষণা, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং বাস্তব উদাহরণ দিয়ে এগোব, যাতে আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন এবং দেখতে পারেন কিভাবে এই অভ্যাসগুলো আপনার জীবনকে শক্তিশালী করে তুলতে পারে। আমরা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এবং লেখকের স্ট্যাটিস্টিক্যাল ইনসাইটস নিয়ে গভীরে যাব, যাতে এই সামারিটা শুধু তথ্য না, বরং একটা ট্রান্সফরমেশনাল গাইড হয়ে ওঠে। অধ্যায় 1, ধনী এবং দরিদ্রের বাস্তবতা, গবেষণার ভিত্তি এবং
অভ্যাসের গুরুত্ব। থমাস সি কার্লি এই অধ্যায়ে তার গবেষণার পটভূমি বর্ণনা করেন এবং ব্যাখ্যা করেন যে ধনী হওয়া কোনো ভাগ্যের খেলা বা জেনেটিক গিফট নয়, বরং নির্দিষ্ট দৈনন্দিন অভ্যাসের ফল। লেখকের নিজের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তার বাবা মিলিয়নিয়ার থেকে দরিদ্র হয়ে গিয়েছিলেন। কার্লি 5 বছর ধরে 361 জন লোকের 233 ধনী এবং 128 দরিদ্র দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করেন। তার গবেষণায় দেখিয়েছে যে ধনী লোকেরা প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে নিজেদের জীবন গড়ে তোলেন, যেখানে দরিদ্র লোকেরা সেগুলো উপেক্ষা করেন বা বিপরীত অভ্যাস গড়ে তোলেন। উদাহরণস্বরূপ, ধনীদের 88% প্রতিদিন 30 মিনিট বা তার বেশি বই পড়েন, সেলফ ইমপ্রুভমেন্ট বা ক্যারিয়ার রিলেটেড, যেখানে দরিদ্রদের মাত্র 2%ই করেন। এই অভ্যাস তাদের জ্ঞান বাড়ায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করে এবং নতুন সুযোগ তৈরি করে। কার্লি ব্যাখ্যা করেন যে এই অভ্যাসগুলো আমাদের মস্তিষ্কে নিউরাল পাথওয়ে তৈরি করে, যা স্বয়ংক্রিয় হয়ে যায় এবং জীবনের ফলাফল নির্ধারণ করে। যদি আপনার অভ্যাস ভালো হয়, তাহলে সাফল্য স্বাভাবিকভাবে আসে, আর খারাপ অভ্যাস দুর্ভাগ্য নিয়ে আসে। লেখক এখানে লাকের ধারণা চালু করেন। 4 ধরনের লাক: র্যান্ডম গুড লাক, র্যান্ডম ব্যাড লাক, অপরচুনিটি লাক ভালো অভ্যাস থেকে আসে, এবং ডেট্রিমেন্টাল লাক খারাপ অভ্যাস থেকে আসে। ধনী লোকেরা ভালো অভ্যাস দিয়ে অপরচুনিটি লাক তৈরি করে, যেমন নেটওয়ার্কিং করে নতুন বিজনেস সুযোগ পাওয়া। বিশ্লেষণ করে বলা যায়, এই ধারণা সাইকোলজির সাথে গভীরভাবে যুক্ত, জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের মতো। কার্লির গবেষণা দেখায় যে ছোট অভ্যাসগুলো কম্পাউন্ড ইফেক্ট তৈরি করে, যা লং টার্মে বড় পরিবর্তন আনে। লেখকের স্ট্যাটিস্টিক্যাল ডেটা, যেমন ধনীদের 81% দৈনিক লক্ষ্য লেখেন, যেখানে দরিদ্রদের মাত্র 19%, দেখায় যে অভ্যাসগুলো কীভাবে আর্থিক অবস্থা নির্ধারণ করে। সাইকোলজিক্যালি এই অভ্যাসগুলো মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে অ্যাক্টিভ করে, যা সুযোগগুলোকে ফিল্টার করে এবং আপনাকে সেগুলো দেখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন লক্ষ্য লেখেন, তাহলে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্যের সাথে মিলে যাওয়ার সুযোগ খুঁজে বের করবে। লেখকের গবেষণা আরও দেখায় যে দরিদ্র লোকেরা টিভি বা ইন্টারনেটে সময় নষ্ট করে। দরিদ্রদের 77% প্রতিদিন 1 ঘন্টার বেশি টিভি দেখেন, যেখানে ধনীদের মাত্র 23%, যা তাদের মনকে নেগেটিভ বা অপ্রোডাক্টিভ করে তোলে। এই অধ্যায়ে কার্লি জোর দেন যে অভ্যাসগুলোকে ট্র্যাক করা দরকার, যেমন ডায়েরিতে লেখা বা অ্যাপ ব্যবহার করে, যাতে আপনি নিজেকে সচেতন রাখতে পারেন। বাস্তব জীবনে যদি আপনি একজন উদ্যোক্তা হন, তাহলে এই অভ্যাসগুলো আপনাকে প্রতিদিনের রুটিনে রাখবে, যা আপনার ব্যবসাকে ধীরে ধীরে বাড়াবে। গুরুত্বপূর্ণ তথ্য হলো, কার্লির স্টাডিতে দেখা গেছে যে ধনী লোকেরা তাদের অভ্যাসকে 30 দিনের চ্যালেঞ্জ হিসেবে নেন, যা হ্যাবিট ফরমেশনের সাইকোলজিক্যাল টাইম ফ্রেমের সাথে মিলে যায়। গড়ে 66 দিন লাগে হ্যাবিট করতে, কিন্তু 30 দিন শুরু করার জন্য ভালো। এই অধ্যায় আপনাকে মোটিভেট করে যে ধনী হওয়া সম্ভব যদি আপনি অভ্যাস বদলান এবং গবেষণা ভিত্তিক পথ অনুসরণ করেন। এটা কোনো কুইক ফিক্স নয়, বরং একটা লং টার্ম কমিটমেন্ট, যা আপনার জীবনকে শক্তিশালী করে তুলবে। অধ্যায় 2, রিচ হ্যাবিট 1, ভালো দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। এই অধ্যায়ে কার্লি প্রথম রিচ হ্যাবিট নিয়ে গভীর আলোচনা করেন। ধনী লোকেরা ভালো দৈনন্দিন অভ্যাস গড়ে তোলেন এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে
ধনীদের ৬২% প্রতিদিন ভালো অভ্যাসগুলোকে প্রায়োরিটাইজ করেন, যেখানে দরিদ্রদের মাত্র ৩% এটা করেন। ভালো অভ্যাস মানে কি? কর্লি ব্যাখ্যা করেন যে এগুলো হলো সেই রুটিন যা আপনাকে প্রোডাক্টিভ, ফোকাসড এবং গ্রোথ ওরিয়েন্টেড করে। যেমন সকালে উঠে একটা রুটিন ফলো করা যা আপনার দিনকে শক্তিশালী করে। লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে ধনী লোকেরা স্মার্ট গোলস ব্যবহার করেন। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। স্পেসিফিক স্পষ্ট, মেজারেবল পরিমাপযোগ্য, অ্যাচিভেবল সম্ভব, রিলেভেন্ট সম্পর্কিত, টাইম বাউন্ড সময় সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ, আমি ধনী হব না বলে আমি এই বছরে $10,000 সেভ করব, প্রতি মাসে $833 করে। এটা স্পষ্ট এবং অ্যাকশনেবল। কোর্লি বলেন যে লক্ষ্য নির্ধারণ মস্তিষ্ককে ফোকাস করে যাতে অপ্রয়োজনীয় কাজ এড়ানো যায় এবং সুযোগগুলো দেখা যায়। বিপরীতে দরিদ্র লোকেরা কোনো লক্ষ্য রাখেন না, যা তাদের জীবনকে দিকহীন করে তোলে এবং সাফল্য থেকে দূরে রাখে। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ এটা মানুষের মনের কগনিটিভ স্ট্রাকচারকে ব্যবহার করে। সাইকোলজিস্টরা বলেন যে লক্ষ্য লিখলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয়, যা প্ল্যানিং এবং ডিসিশন মেকিং করে। কোর্লির গবেষণা দেখায় যে ধনী লোকেরা লক্ষ্যকে ভিজুয়ালাইজ করেন, যেমন ভিশন বোর্ড বানান, যা মোটিভেশন বাড়ায় এবং সাবকনশাস মাইন্ডকে কাজ করতে বাধ্য করে। এটা ল অফ অ্যাট্রাকশন এর সাথে মিলে, কিন্তু কোর্লি এটাকে অপরচুনিটি লাক বলে ব্যাখ্যা করেন। যেমন, যদি আপনার লক্ষ্য হয় একটা নতুন জব পাওয়া, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কিং করবেন এবং সুযোগ দেখবেন। বাস্তব উদাহরণ, লেখকের স্টাডিতে একজন ধনী ব্যক্তি প্রতিদিন সকালে 5টা লক্ষ্য লিখতেন, যা তাকে একটা স্মল বিজনেস থেকে $1 মিলিয়ন কোম্পানিতে পরিণত করেছে। অন্যদিকে দরিদ্র লোকেরা যা হবে ভাবেন, যা তাদের প্যাসিভ করে তোলে এবং সুযোগ হারায়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো লক্ষ্যকে লিখে রাখলে সফলতার সম্ভাবনা 42% বাড়ে। হার্ভার্ডের একটা স্টাডি থেকে রেফারেন্স করা। আপনার জীবনে প্রয়োগ। আজ থেকে একটা জার্নাল নিন, প্রতিদিন 3-5টা লক্ষ্য লিখুন এবং সন্ধ্যায় চেক করুন কতটা অ্যাচিভ করেছেন। এটা আপনার জীবনকে শক্তিশালী করে তুলবে এবং আপনাকে ধনীদের মতো ভাবতে শেখাবে। এই হ্যাবিট না গড়লে আপনার জীবন র্যান্ডম ইভেন্টের ওপর নির্ভর করবে, যা দরিদ্রতার কারণ হয়ে দাঁড়ায়। কর্লি আরও বিস্তারিত বলেন যে লক্ষ্য নির্ধারণ একটা প্রক্রিয়া। প্রথমে ভিশন তৈরি করুন, তারপর ব্রেকডাউন করুন দৈনিক অ্যাকশনে। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ এটা ডোপামিন রিলিজ করে, যা মোটিভেশন দেয় এবং হ্যাবিট লুপ তৈরি করে। যদি আপনি একজন স্টুডেন্ট হন, তাহলে এই হ্যাবিট আপনাকে এক্সামে ভালো করতে সাহায্য করবে। যদি ব্যবসায়ী, তাহলে প্রফিট বাড়াবে। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা তাদের লক্ষ্যকে রিভিউ করেন প্রতি মাসে, যা তাদের অ্যাডজাস্ট করতে সাহায্য করে এবং সাফল্যের রেট বাড়ায়। এই অধ্যায়টি বইয়ের ফাউন্ডেশন, যা বুঝিয়ে দেয় কেন অভ্যাসগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো আপনার জীবনকে ট্রান্সফর্ম করতে পারে। অধ্যায় 3, রিচ হ্যাবিট 2, সেলফ ইমপ্রুভমেন্ট এবং নিরন্তর শিক্ষা গ্রহণ করা। কুর্লি এই অধ্যায়ে দ্বিতীয় রিচ হ্যাবিট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ধনী লোকেরা নিরন্তর সেলফ ইমপ্রুভমেন্ট এবং শিক্ষা গ্রহণ করেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 88% প্রতিদিন কমপক্ষে 30 মিনিট বই পড়েন বা অডিও বুক শোনেন,
যা তাদের ক্যারিয়ার বা বিজনেস রিলেটেড। অন্যদিকে দরিদ্রদের মাত্র 2% এটা করেন। কোহলি ব্যাখ্যা করেন যে এই অভ্যাস তাদের জ্ঞান বাড়ায়, নতুন আইডিয়া দেয় এবং ক্যারিয়ারে অ্যাডভান্স করতে সাহায্য করে। এটা শুধু বই পড়া নয়, বরং সেমিনার অ্যাটেন্ড করা, অনলাইন কোর্স করা বা মেন্টর থেকে শেখা। বিপরীতে দরিদ্র লোকেরা টিভি বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করেন, যা তাদের মনকে অপ্রোডাক্টিভ করে তোলে এবং সাফল্য থেকে দূরে রাখে। লেখক এখানে জোর দেন যে শিক্ষা মানে ক্যারিয়ার স্পেসিফিক লার্নিং। যেমন একজন অ্যাকাউন্ট্যান্ট ফাইন্যান্সিয়াল বই পড়বেন, যা স্কিল বাড়ায় এবং আয় বাড়ায়। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ জ্ঞান কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বাড়ে। যত বেশি লিখবেন, যত বেশি শিখবেন, তত বেশি অ্যাপ্লাই করতে পারবেন। কোহলির গবেষণা দেখায় যে ধনী লোকেরা সেলফ হেল্প বই পড়েন, যা তাদের মাইন্ডসেট চেঞ্জ করে এবং অপরচুনিটি লাক তৈরি করে। সাইকোলজিক্যালি এটা মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটিকে ব্যবহার করে নতুন জ্ঞান, নতুন নিউরাল কানেকশন তৈরি করে, যা ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং বাড়ায়। উদাহরণস্বরূপ, ওয়ারেন বাফেট প্রতিদিন 500 পৃষ্ঠা পড়েন, যা তাকে ইনভেস্টমেন্টে সফল করেছে এবং বিলিয়নিয়ার করে তুলেছে। অন্যদিকে দরিদ্র লোকেরা রিয়ালিটি শো দেখেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, যা তাদের মনকে অস্থির করে এবং জ্ঞানের পরিবর্তে এন্টারটেনমেন্ট দেয়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল শিক্ষা সফলতার 85% নির্ধারণ করে কোহলির ডেটা থেকে, কারণ এটা আপনাকে কম্পিটিটিভ এজ দেয়। আপনার জীবনে প্রয়োগ: প্রতিদিন 30 মিনিট বই পড়ুন, যেমন ফাইন্যান্স বা সেলফ ডেভেলপমেন্ট বই, এবং দেখুন কিভাবে আপনার সিদ্ধান্তগুলো ভালো হয় এবং আয় বাড়ে। যদি আপনি একজন এমপ্লয়ি হন, তাহলে এই হ্যাবিট আপনাকে প্রমোশন পেতে সাহায্য করবে। যদি স্টুডেন্ট, তাহলে লার্নিং স্পিড বাড়াবে। কোহলি আরও বিস্তারিত বলেন যে শিক্ষা একটা ইনভেস্টমেন্ট। যত বেশি শিখবেন, তত বেশি রিটার্ন পাবেন, এবং এটা ধনীদের সাফল্যের সিক্রেট। এই হ্যাবিট না গড়লে আপনার জ্ঞান স্থির থাকবে এবং সুযোগ হারাবেন, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ এটা ডোপামিন রিলিজ করে যখন আপনি নতুন কিছু শিখেন, যা অ্যাডিকশন তৈরি করে এবং হ্যাবিট লুপ স্ট্রং করে। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা অডিও বুক শোনেন কমিউনিটির সময়, যা তাদের সময়কে প্রোডাক্টিভ করে। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ, যা বুঝিয়ে দেয় কেন লোকেরা সবসময় এগিয়ে থাকে। অধ্যায় 4, রিচ হ্যাবিট 3, স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দেয়া এবং নিয়মিত ব্যায়াম করা। এই অধ্যায়ে কোহলি তৃতীয় রিচ হ্যাবিট নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। ধনী লোকেরা স্বাস্থ্য এবং ফিটনেসকে প্রাধান্য দেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 76% প্রতিদিন 30 মিনিট বা তার বেশি অ্যারোবিক ব্যায়াম করেন, যেখানে দরিদ্রদের মাত্র 23% এটা করেন। কোহলি ব্যাখ্যা করেন যে স্বাস্থ্যবান থাকলে এনার্জি লেভেল বাড়ে, মন ফোকাসড থাকে এবং প্রোডাক্টিভিটি উন্নত হয়, যা সাফল্যের জন্য অপরিহার্য। এটা শুধু ব্যায়াম নয় বা ক্যালোরি কাউন্ট করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ওজন মেনটেন করা। বিপরীতে দরিদ্র লোকেরা জাঙ্ক ফুড খান এবং অ্যাক্টিভ না থাকেন, যা অসুস্থতা, অলসতা এবং কম প্রোডাক্টিভিটি নিয়ে আসে। লেখক এখানে জোর দেন যে স্বাস্থ্য একটা ইনভেস্টমেন্ট। যদি আপনি অসুস্থ হন, তাহলে মেডিকেল কস্ট বাড়বে এবং কাজের সময় হারাবেন, যা আর্থিক ক্ষতি করে। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ ব্যায়াম এন্ডোরফিন রিলিজ করে,
যা স্ট্রেস কমায় এবং মুড ভালো করে, যা সাইকোলজিক্যালি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। কর্লির গবেষণায় দেখায় যে ধনী লোকেরা ক্যালোরি ট্র্যাকার ব্যবহার করেন, যা ওজন কন্ট্রোল করে এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। সাইকোলজিক্যালি এটা হ্যাবিট লুপ তৈরি করে। ব্যায়াম করলে রিওয়ার্ড পান, ভালো ফিলিং, যা অভ্যাসকে স্ট্রং করে। উদাহরণস্বরূপ রিচার্ড ব্র্যানসন প্রতিদিন সকালে সাইক্লিং বা সুইমিং করেন, যা তাকে এনার্জেটিক রাখে এবং ভার্জিন গ্রুপকে লিড করতে সাহায্য করে। অন্যদিকে দরিদ্র লোকেরা সোফায় বসে টিভি দেখেন, যা অবেসিটি এবং অসুস্থতা নিয়ে আসে, যা আর্থিক বোঝা বাড়ায়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল স্বাস্থ্যবান থাকলে মেডিকেল কস্ট 50% কমে এবং প্রোডাক্টিভিটি 20% বাড়ে কর্লির ডেটা থেকে। আপনার জীবনে প্রয়োগ: প্রতিদিন 30 মিনিট ওয়াক বা জিম করুন এবং খাবারের ক্যালোরি ট্র্যাক করুন, যাতে আপনার এনার্জি লেভেল বাড়ে এবং জীবন শক্তিশালী হয়। যদি আপনি একজন অফিস ওয়ার্কার হন, তাহলে এই হ্যাবিট আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে। যদি ব্যবসায়ী, তাহলে ডিসিশন মেকিং ভালো করবে। কর্লি আরও বিস্তারিত বলেন যে স্বাস্থ্য একটা চেইন রিয়াকশন। ভালো স্বাস্থ্য ভালো মাইন্ডসেট দেয়, যা ভালো অভ্যাস বাড়ায়। এই হ্যাবিট না গড়লে আপনার জীবন অসুস্থতার চক্রে পড়বে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ ব্যায়াম BDNF ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বাড়ায়, যা লার্নিং এবং মেমোরি উন্নত করে। লেখকের গবেষণায় দেখায় যে ধনী লোকেরা স্বাস্থ্যকে ব্যবসার অংশ মনে করেন, তাদের লং টার্ম সাফল্য দেয় এটা। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ, যা বুঝিয়ে দেয় যে কেন ধনী লোকেরা সবসময় এনার্জেটিক থাকেন। অধ্যায় 5, রিচ হ্যাবিট 4, নেটওয়ার্কিং এবং সম্পর্ক গড়ে তোলা, পজিটিভ লোকদের সাথে থাকা। কর্লি অধ্যায় নতুন রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা নেটওয়ার্কিং করেন এবং পজিটিভ সম্পর্ক গড়ে তোলেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 79% প্রতি মাসে কমপক্ষে 5 ঘন্টা নেটওয়ার্কিং করেন, যেখানে দরিদ্রদের মাত্র 16%। কর্লি ব্যাখ্যা করেন যে নেটওয়ার্কিং নতুন সুযোগ আনে, যেমন নতুন ক্লায়েন্ট বা পার্টনার পাওয়া, এবং এটা অপরচুনিটি লাক তৈরি করে। ধনী লোকেরা পজিটিভ সফল লোকদের সাথে থাকেন, যা তাদের মোটিভেট করে এবং নতুন আইডিয়া দেয়। বিপরীতে দরিদ্র লোকেরা টক্সিক বা নেগেটিভ লোকদের সাথে থাকেন, যা তাদের পিছিয়ে দেয়। লেখক এখানে জোর দেন যে সম্পর্কগুলোকে গোল্ডের মতো দেখা দরকার। নিয়মিত কল করা, বার্থডে উইশ করা এবং ইভেন্ট অ্যাটেন্ড করা। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ সম্পর্ক সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে, যা বিজনেস বা ক্যারিয়ারে সাহায্য করে। কর্লির গবেষণা দেখায় যে ধনী লোকেরা টক্সিক সম্পর্কে এড়ান, যা তাদের মাইন্ডসেটকে পজিটিভ রাখে। সাইকোলজিক্যালি এটা সোশ্যাল কন্টেজিয়ন এর সাথে মিলে যায়। আপনি যাদের সাথে থাকেন তাদের মতো হয়ে যান। উদাহরণস্বরূপ বিল গেটস, ওয়ারেন বাফেটের মতো মেন্টর খুঁজে সফল হন, যা তাকে নতুন আইডিয়া দেয়। অন্যদিকে দরিদ্র লোকেরা নেগেটিভ সার্কেলে থাকেন, যা তাদের অ্যাম্বিশন কমায়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল আপনার নেটওয়ার্ক আপনার নেটওয়ার্থ নির্ধারণ করে। এটা কর্লি ডেটা থেকে আপনার জীবনে প্রয়োগ। লিঙ্কডইনে কানেক্ট করুন, মিটিং অ্যাটেন্ড করুন এবং পজিটিভ লোকদের সাথে সময় কাটান, যাতে আপনার সুযোগ বাড়ে। যদি আপনি একজন উদ্যোক্তা হন, তাহলে এই হ্যাবিট নতুন ক্লায়েন্ট আনবে। যদি স্টুডেন্ট, তাহলে ভালো ফ্রেন্ডশিপ করবে। করলে আরও বিস্তারিত বলেন যে নেটওয়ার্কিং একটা প্রক্রিয়া,
কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করুন এবং রিলেশনশিপকে নার্চার করুন। এই হ্যাবিট না গড়লে আপনার জীবন আইসোলেটেড হয়ে যাবে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ সোশ্যাল সাপোর্ট অক্সিটোসিন রিলিজ করে, যা ট্রাস্ট এবং কোলাবোরেশন বাড়ায়। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা ভলান্টিয়ারিং করেন, যা নেটওয়ার্ক বাড়ায় এবং পজিটিভ ইমেজ তৈরি করে। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় সাপোর্টেড ফিল করে। অধ্যায় 6 রিচ হ্যাবিট 5 মডারেশন প্র্যাকটিস করা এবং অ্যাকমপ্লিশ টাস্কস। এই অধ্যায়ে কোর্লি পঞ্চম রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা মডারেশন প্র্যাকটিস করেন এবং টাস্কগুলো অ্যাকমপ্লিশ করেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 74% মডারেট ইটিং এবং ড্রিঙ্কিং করেন, যেখানে দরিদ্রদের 29%। কোর্লি ব্যাখ্যা করেন যে মডারেশন মানে ব্যালেন্স, অতিরিক্ত খাওয়া, কাজ বা ইমোশন না করা যা জীবনকে স্থিতিশীল রাখে। টাস্ক অ্যাকমপ্লিশ করা মানে প্রতিদিনের টু ডুড লিস্ট ফলো করা, যা প্রোডাক্টিভিটি বাড়ায়। বিপরীতে দরিদ্র লোকেরা অতিরিক্ত টিভি দেখেন বা প্রক্রাস্টিনেট করেন, যা তাদের পিছিয়ে দেয়। লেখক এখানে জোর দেন যে মডারেশন একটা লাইফস্টাইল, যেমন ডায়েটে ব্যালেন্স রাখা, যা আর্থিক এবং মেন্টাল হেলথ সুরক্ষিত করে। বিস্তারিত বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ মডারেশন সেলফ কন্ট্রোল বাড়ায়, যা সাইকোলজিক্যালি ইম্পালস কন্ট্রোলের সাথে যুক্ত। কর্লির গবেষণায় দেখায় যে ধনী লোকেরা টাস্কগুলো প্রায়োরিটাইজ করেন, যা ইফেক্টিভনেস বাড়ায়। সাইকোলজিক্যালি এটা ইগো ডিপ্রেশন এড়ায়, অতিরিক্ত করলে উইল পাওয়ার কমে। উদাহরণস্বরূপ জেফ বেজোস মডারেট ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখেন, যা অ্যামাজনকে সফল করেছে। অন্যদিকে দরিদ্র লোকেরা অতিরিক্ত খরচ করেন, যা ডেট তৈরি করে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল মডারেশন আর্থিক কষ্ট 30% কমায়। আপনার জীবনে প্রয়োগ: প্রতিদিনের টাস্ক লিস্ট বানান এবং মডারেট খাওয়া প্র্যাকটিস করুন, যাতে আপনার জীবন ব্যালেন্সড হয়। যদি আপনি একজন প্যারেন্ট হন, তাহলে এই হ্যাবিট ফ্যামিলি লাইফ ভালো করবে। যদি প্রফেশনাল, তাহলে প্রোডাক্টিভিটি বাড়াবে। কর্লি আরও বিস্তারিত বলেন যে মডারেশন একটা চেইন। ভালো খাওয়া ভালো স্বাস্থ্য দেয়, যা ভালো কাজ দেয়। এই হ্যাবিট না গড়লে আপনার জীবন আনকন্ট্রোলড হয়ে যাবে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ মডারেশন সেরোটোনিন ব্যালেন্স রাখে, যা হ্যাপিনেস দেয়। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা টাস্কগুলো কমপ্লিট করার জন্য ডু নট নাও ম্যান্ট্রা ব্যবহার করেন, যা প্রোক্রাস্টিনেশন এড়ায়। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় ব্যালেন্স থাকে। অধ্যায় 7 রিচ হ্যাবিট 6 রিচ থিঙ্কিং এবং পজিটিভ মাইন্ডনেস গড়ে তোলা। এই অধ্যায়ে কর্লি ষষ্ঠ রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা রিচ থিঙ্কিং এবং পজিটিভ মাইন্ডসেট গড়ে তোলেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 62% পজিটিভ থটস ফোকাস করেন, যেখানে দরিদ্রদের মাত্র 6%। কোর্লি ব্যাখ্যা করেন যে পজিটিভ মাইন্ডসেট সুযোগ আকর্ষণ করে এবং অপরচুনিটি লাক তৈরি করে। এটা শুধু পজিটিভ থাকা নয়, বরং নেগেটিভ থটসকে কন্ট্রোল করা, যেমন থিঙ্ক, ইভ্যালুয়েট, রিয়্যাক্ট মেথড ব্যবহার করে। বিপরীতে দরিদ্র লোকেরা নেগেটিভ থাকেন, যা তাদের ডিট্রিমেন্টাল লাক নিয়ে আসে। লেখক এখানে জোর দেন যে রিচ থিঙ্কিং মানে আই ক্রিয়েট মাই লাইফ বিশ্বাস। আপনি নিজের জীবনের ক্রিয়েটর। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ
পজিটিভ থিঙ্কিং RAS অ্যাক্টিভ করে, যা সুযোগ দেখতে সাহায্য করে। কর্লির গবেষণা দেখায় যে ধনী লোকেরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন, যা মাইন্ডসেট চেঞ্জ করে। সাইকোলজিক্যালি এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাথে মিলে যায়, নেগেটিভ থটসকে চ্যালেঞ্জ করে। উদাহরণস্বরূপ অপরা উইনফ্রে পজিটিভ থিঙ্কিং দিয়ে পোভার্টি থেকে বিলিয়নিয়ার হয়েছেন। অন্যদিকে দরিদ্র লোকেরা ভিকটিম মেন্টালিটিতে থাকেন, যা তাদের প্যাসিভ করে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল পজিটিভ মাইন্ডসেট সফলতার 95% নির্ধারণ করে। আপনার জীবনে প্রয়োগ: প্রতিদিন পজিটিভ অ্যাফার্মেশন বলুন, যেমন আমি সফল হব, এবং নেগেটিভ নিউজ এড়ান। যদি আপনি একজন লিডার হন, তাহলে এই হ্যাবিট টিম মোটিভেট করবে, যদি ইন্ডিভিজুয়াল তাহলে কনফিডেন্স বাড়াবে। কর্লি আরও বিস্তারিত বলেন যে পজিটিভ থিঙ্কিং একটা প্র্যাকটিস। ভিজুয়ালাইজেশন করে লক্ষ্য অ্যাচিভ করুন। এই হ্যাবিট না করলে আপনার জীবন নেগেটিভ চক্রে পড়বে, যা দারিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে, কারণ পজিটিভ থটস সেরোটোনিন বাড়ায়, যা হ্যাপিনেস দেয়। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা নেগেটিভ লোকদের এড়ান, যা তাদের মাইন্ডসেটকে পূর্ণ করে। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ, যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় অপটিমিস্টিক থাকে। অধ্যায় 8, রিচ হ্যাবিট 7, টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি বাড়ানো। এ অধ্যায়ে কর্লি সপ্তম রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা টাইম ম্যানেজমেন্ট করেন এবং প্রোডাক্টিভ থাকেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 81% টু ডু লিস্ট ব্যবহার করেন, যেখানে দরিদ্রদের মাত্র 19%। কর্লি ব্যাখ্যা করেন যে টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি বাড়ায়, যা আয় বাড়ায়। এটা শুধু লিস্ট বানানো নয়, বরং অপ্রয়োজনীয় কাজ এড়ানো এবং প্রায়োরিটাইজ করা। বিপরীতে দরিদ্র লোকেরা প্রক্রাস্টিনেট করেন, যা সময় নষ্ট করে। লেখক এখানে জোর দেন যে সময় হলো টাকা। যদি আপনি সময় ম্যানেজ করেন, তাহলে আর্থিক স্বাধীনতা পাবেন। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে, কারণ টাইম ম্যানেজমেন্ট ইফেক্টিভনেস বাড়ায় এবং স্ট্রেস কমায়। কর্লির গবেষণা দেখায় যে ধনী লোকেরা টাইম ব্লকিং করেন, যা ফোকাস বাড়ায়। সাইকোলজিক্যালি এটা পার্কিনসন্স ল এর সাথে মিলে যায়। কাজ সময় অনুযায়ী এক্সপেন্ড করে। উদাহরণস্বরূপ এলন মাস্ক টাইম ব্লকিং করে টেসলা এবং SpaceX চালান। অন্যদিকে দরিদ্র লোকেরা সময় নষ্ট করেন, যা অপরচুনিটি মিস করে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ভালো টাইম ম্যানেজমেন্ট আয় 30% বাড়ায়। আপনার জীবনে প্রয়োগ: টাইম ট্র্যাকার অ্যাপ ব্যবহার করুন এবং দৈনিক লিস্ট বানান, যাতে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে। যদি আপনি একজন স্টুডেন্ট হন, তাহলে এই হ্যাবিট স্টাডি টাইম অপটিমাইজ করবে। যদি ওয়ার্কার, তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেবে। কর্লি আরও বিস্তারিত বলেন যে টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল, প্র্যাকটিস গড়ে তুলুন। এই হ্যাবিট না করলে আপনার জীবন কাউসে পরিণত হবে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে, কারণ এটা ডোপামিন রিলিজ করে যখন টাস্ক কমপ্লিট করেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা অপ্রয়োজনীয় মিটিং এড়ান, যা সময় সেভ করে। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ, যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় ব্যস্ত কিন্তু স্ট্রেস ফ্রি থাকে। অধ্যায় 9, রিচ হ্যাবিট 8, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া এবং ফেলিওর থেকে শেখা। এই অধ্যায়ে কর্লি অষ্টম রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা ক্যালকুলেটেড রিস্ক নেন এবং ফেলিওর থেকে শিখেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 94% বলেন যে রিস্ক তাদের সাফল্যে সাহায্য করেছে, যেখানে দরিদ্রদের মাত্র 6%। কর্লি ব্যাখ্যা করেন যে রিস্ক মানে অন্ধভাবে চান্স নেওয়া নয়, বরং ক্যালকুলেটেড
রিসার্চ করে প্রোস এবং কনস অ্যানালাইজ করে। ফেলিওরকে শিক্ষা হিসেবে দেখা, যারা নতুন অভ্যাস করে তোলে। বিপরীতে দরিদ্র লোকেরা রিস্ক এড়ান, যা তাদের স্থির রাখে। লেখক এখানে জোর দেন যে ফেলিওর ডেট্রিমেন্টাল লাক নয়, বরং লার্নিং অপরচুনিটি। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ রিস্ক গ্রোথ আনে এবং ফেলিওর রেসিলিয়েন্সি বাড়ায়। কোর্লির গবেষণায় দেখায় যে ধনী লোকেরা ফেলিওরকে লার্নিং দেখেন, যা তাদেরকে স্ট্রং করে। সাইকোলজিক্যালি এটা গ্রোথ মাইন্ডসেটের সাথে মিলে যায়। ক্যারল ডুয়েকের থিওরি, যেখানে ফেলিওরকে চ্যালেঞ্জ দেখা যায়। উদাহরণস্বরূপ, টমাস এডিসন 1000 বার ফেল করে লাইট বাল্ব ইনভেন্ট করেন, যা তাকে ধনী করে। অন্যদিকে দরিদ্র লোকেরা ভয়ে চেষ্টা না করেন, যা সুযোগ হারায়। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল সফল লোকেরা গড়ে 3.2 বার ফেল করে সফল হন। আপনার জীবনে প্রয়োগ: ছোট রিস্ক নিন, যেমন নতুন বিজনেস আইডিয়া ট্রাই করুন এবং ফেলিওর থেকে লার্ন করুন। যদি আপনি একজন আর্টিস্ট হন, তাহলে এই হ্যাবিট ক্রিয়েটিভিটি বাড়াবে। যদি ব্যবসায়ী, তাহলে ইনোভেশন আনবে। কোর্লি আরও বিস্তারিত বলেন যে রিস্ক একটা প্রক্রিয়া, রিসার্চ করে নেয়া। এই হ্যাবিট না গড়লে আপনার জীবন সেলফ কিন্তু লিমিটেড হয়ে যাবে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ ফেলিওর থেকে শেখা নিউরাল প্যাথওয়ে স্ট্রং করে। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা রিস্ককে ক্যালকুলেট করেন, যা তাদের সাফল্য দেয়। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ, যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় এগিয়ে যান। অধ্যায় 10, রিচ হ্যাবিট নয়, মেন্টর খোঁজা এবং অন্যকে মেন্টরিং করা। এই অধ্যায়ে কোর্লি নবম রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা মেন্টর খোঁজেন এবং অন্যকে মেন্টরিং করেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 93% বলেন যে মেন্টর তাদের সফলতায় সাহায্য করেছে, যেখানে দরিদ্রদের মাত্র 3%। কোর্লি ব্যাখ্যা করেন যে মেন্টর শর্টকাট দেয়, অভিজ্ঞতা শেয়ার করে ভুল এড়ানো যায়। ধনী লোকেরা মেন্টর খুঁজেন কনফারেন্সে বা নেটওয়ার্কে এবং নিজেরা অন্যকে হেল্প করেন, যা কার্মা তৈরি করে। বিপরীতে দরিদ্র লোকেরা একা চলেন, যা তাদের লার্নিং স্লো করে। লেখক এখানে জোর দেন যে মেন্টরিং একটা সাইকেল, আপনি যা দেন তা পান। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ মেন্টর অভিজ্ঞতা শেয়ার করে, যা টাইম সেভ করে। কোর্লির গবেষণা দেখায় যে ধনী লোকেরা মেন্টরিং দিয়ে নেটওয়ার্ক বাড়ান। সাইকোলজিক্যালি এটা সোশ্যাল লার্নিং থিওরির সাথে মিলে যায়। অন্যের থেকে শেখা: উদাহরণস্বরূপ, মার্ক জুকারবার্গ স্টিভ জবসের মেন্টরিং নেন, যা ফেসবুককে সফল করে। অন্যদিকে দরিদ্র লোকেরা হেল্প চান না, যা তাদের আইসোলেট করে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল মেন্টর সাফল্য ত্বরান্বিত করে 5 বছর। আপনার জীবনে প্রয়োগ: মেন্টর খুঁজুন লিঙ্কডাউনে বা ইভেন্টে এবং অন্যকে হেল্প করুন। যদি আপনি একজন প্রফেশনাল হন, তাহলে এই হ্যাবিট ক্যারিয়ার বুস্ট দেবে। যদি স্টুডেন্ট, তাহলে লার্নিং অ্যাক্সেলারেট করবে। কোর্লি আরও বিস্তারিত বলেন যে মেন্টরিং একটা রিলেশনশিপ, ট্রাস্ট বিল্ড করুন। এই হ্যাবিট না গড়লে আপনার জীবন সোলো হয়ে যাবে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ এটা মেন্টরিং অক্সিটোসিন বাড়ায়, যা বন্ডিং তৈরি করে। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা মেন্টরিং দিয়ে লিডারশিপ গড়ে তোলেন। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ, যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় সাপোর্ট পান। অধ্যায় 11, রিচ হ্যাবিট 10, লিমিটেড স্পেন্ডিং এবং সেভিং পারসিস্টেন্স রাখা। এই অধ্যায়ে কোর্লি 10ম রিচ হ্যাবিট নিয়ে আলোচনা করেন। ধনী লোকেরা লিমিটেড স্পেন্ডিং করেন, সেভিং করেন এবং পারসিস্টেন্স রাখেন। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনীদের 88% 5 বছর বা তার বেশি লক্ষ্য পূরণে লেগে থাকেন।
এবং দরিদ্রদের মাত্র 12%। কোহলি ব্যাখ্যা করেন যে সেভিং মানে 10-20% আয় সেভ করা, যা ওয়েলথ বিল্ড করে। পারসিস্টেন্স মানে না ছেড়ে দেয়া, যা সাফল্য নিয়ে আসে। বিপরীতে দরিদ্র লোকেরা অপ্রয়োজনীয় খরচ করেন এবং সহজে ছেড়ে দেন। লেখক এখানে জোর দেন যে পারসিস্টেন্স একটা মাসল, প্র্যাকটিস করে গড়ে তুলুন। বিশ্লেষণ করে দেখলে এই হ্যাবিট কাজ করে কারণ পারসিস্টেন্স কম্পাউন্ড করে এবং সেভিং ওয়েলথ তৈরি করে। কোহলির গবেষণায় দেখায় যে ধনী লোকেরা অটোমেটিক সেভিং করেন এবং ডিসিপ্লিন বাড়ায়, সাইকোলজিক্যালি এটা গ্রিটের সাথে মিলে যায়। অ্যাঞ্জেলা ডার্কওয়ার্থের থিওরি, যেখানে পারসিস্টেন্স সাফল্যের কি। উদাহরণস্বরূপ, জেকে রাউলিং 12 বার রিজেক্ট হয়ে হ্যারি পটার লিখে ধনী হন, অন্যদিকে দরিদ্র লোকেরা ছেড়ে যান, যা অপরচুনিটি মিস করে। এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য হল সফল লোকেরা গড়ে 3 বার ফেল করে সফল হন। আপনার জীবনে প্রয়োগ: 10% আয় সেভ করুন এবং লক্ষ্যে লেগে থাকুন যাতে আপনার ওয়েলথ বাড়ে। যদি আপনি একজন অ্যাথলিট হন তাহলে এই হ্যাবিট পারফরম্যান্স বাড়াবে, যদি ব্যবসায়ী তাহলে পারসিস্টেন্স প্রফিট আনবে। কোহলি আরও বিস্তারিত বলেন যে পারসিস্টেন্স একটা প্রক্রিয়া, ছোট উইন্স সেলিব্রেট করুন। এই হ্যাবিট না করলে আপনার জীবন অ্যাবান্ডেন্ট প্রজেক্টে ভরে যাবে, যা দরিদ্রতার কারণ। এটা সাইকোলজিক্যালি কাজ করে কারণ পারসিস্টেন্স ডোপামিন লুপ তৈরি করে। লেখকের গবেষণায় দেখা গেছে যে ধনী লোকেরা সেভিংকে প্রায়োরিটি দেন, যা ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়। এই অধ্যায়টি বইয়ের একটা কী অংশ যা বুঝিয়ে দেয় কেন ধনী লোকেরা সবসময় লং টার্ম থিঙ্ক করেন। উপসংহার: প্রিয় শ্রোতা, থমাস সি কোহলির রিচ হ্যাবিটস বইটি দেখিয়েছে যে ধনী হওয়া অভ্যাসের ফল। গবেষণা ভিত্তিক 10টা হ্যাবিট যা যে কেউ প্রয়োগ করতে পারেন। এই বই আপনাকে শেখায় কিভাবে ছোট পরিবর্তন দিয়ে বড় সাফল্য পাওয়া যায় এবং কিভাবে দরিদ্রতার অভ্যাস এড়ানো যায়। এটা শুধু ধনের কথা নয়, বরং একটা সুখী, শক্তিশালী এবং পূর্ণ জীবনের গাইড। লেখকের গবেষণা দেখায় যে এই হ্যাবিটগুলো প্রয়োগ করলে আপনার জীবন 80% বদলে যাবে, কারণ অভ্যাস জীবন নির্ধারণ করে। এখন সময় এসেছে নিজেকে চ্যালেঞ্জ করার। একটা হ্যাবিট থেকে শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন শক্তিশালী হয়ে ওঠে। বইয়ের 5টা মূল শিক্ষা: 1. দৈনন্দিন ভালো অভ্যাস করে তুলুন এবং লক্ষ্য নির্ধারণ করুন, এটা আপনার জীবনকে দিক দেবে। 2. নিরন্তর শিক্ষা গ্রহণ করুন, জ্ঞান আপনার সাফল্যের চাবিকাঠি। 3. স্বাস্থ্য এবং ফিটনেসকে প্রাধান্য দিন, এনার্জি ছাড়া সাফল্য অসম্ভব। 4. নেটওয়ার্কিং করুন এবং পজিটিভ সম্পর্ক গড়ে তুলুন, সম্পর্ক আপনার নেটওয়ার্থ। 5. পারসিস্টেন্স রাখুন এবং ফেলিওর থেকে শিখুন, এটা লং টার্ম সাফল্যের সিক্রেট। প্রিয় শ্রোতা, এই অডিও যদি আপনাকে সাহায্য করে এবং মোটিভেট করে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে বলুন কোন হ্যাবিট আপনি আজ থেকে প্রয়োগ করবেন। পরের অডিওতে দেখা হবে আরও একটা লাইফ চেঞ্জিং বই নিয়ে। স্টে পজিটিভ এবং রিচ হ্যাবিটস অ্যাপ্লাই করুন।